আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের মামলায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপু 2 দিনের রিমান্ডে। ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের একটি বাঁকে প্রায় ঘটছে দুর্ঘটনা। মহাসড়ক অবরোধ সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। এবং পদ্মা, বিষখালী ও খোয়াই নদীর ভাঙনে দিশেহারা শরীয়তপুর, ঝালকাঠি ও হবিগঞ্জের বাসিন্দারা। দিন কাটছে আতঙ্কে, বাঁধ নির্মাণের দাবি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দেব বিস্তৃত সংবাদ। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপুকে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর মামলায় 2 দিনের রিমান্ড দিয়েছে আদালত। দুপুরে তাকে ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতে হাজির করে পুলিশ 5 দিনের রিমান্ড চাইলে বিচারক ওয়াজিদুর রহমান 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গতরাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি রাজধানী ধানমন্ডি এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে। শফিকুল ইসলাম অপু গত বছর 4 আগস্ট ঝিনাইদহে আন্দোলনরত ছাত্র জনতার উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি। ঢাকা সিলেট মহাসড়কে হবিগঞ্জের কল্যাণপুরে একটি বাঁক পরিণত হয়েছে মরণ ফাঁদে। এখানে প্রায় ঘটছে দুর্ঘটনা, ঝরছে অনেক প্রাণ। দীর্ঘদিন ধরে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানালেও তা আমলে নেয়নি কর্তৃপক্ষ। তাই মহাসড়ক অবরোধ সহ কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসী। জেলা প্রশাসন বলছে, মহাসড়কে 6 লেনের চলমান প্রকল্পের অংশ হিসেবেই বাঁক সোজা করা হবে। হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিমের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। স্থানীয়দের কাছে এক আতঙ্কের নাম বাহুবল উপজেলার কল্যাণপুর এলাকার এই বাঁক। গত 1 বছরে অন্তত 20টি দুর্ঘটনায় 5 জনের প্রাণ গেছে এই সড়কে। প্রাণহানি ছাড়াও আহত হয়েছেন অর্ধশতাধিক। বাঁকটি সোজা করতে জেলা প্রশাসন নির্বাহী আদেশ দিলেও কোনো উদ্যোগ নেয়নি স্থানীয় সড়ক বিভাগ। এলাকাবাসীর দাবি, বাঁকটি সরু হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালকরা। রাতে বা কুয়াশায় এই ঝুঁকি বেড়ে যায় কয়েক গুণ। এই রাস্তাটা যখন অ্যালাইনমেন্ট হয় তখন ওই দিকে করা হয়েছে, কিছুদিন পরেই দেখা যায় ওই পশ্চিমে দিয়ে আবার আসছে। তখন আমরা কোর্টে আমরা মামলা করি। মামলার রায় আমরা ডিসি মহোদয় আমাদের পক্ষে, ডিসি মহোদয় বলছেন যে অধিগ্রহণ বাতিল করার জন্য। আমরা ডিসি মহোদয় স্যার আসলে আইয়া দেখাই দিয়ে গেছেন রায়ের কপি সহ আছে, খে বা খার ইঙ্গিতে এগুলো হালা ডিলা করে জানি না। দয়া হইয়া জিনিসটা যাতে সোজা হয় এটি আমরা চাই। 6 লেন প্রকল্পের অধীনে শিগগিরই বাঁকটি সোজা করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সড়ক দুর্ঘটনা রোধ করবে, এটার বাঁকটি সোজা করা প্রয়োজন রয়েছে আমার কাছে মনে হয়েছে, এবং এই বিষয়ে আমি সড়ক ও জনপ্রতি বিভাগে কথা বলেছি এটা পরিবর্তন করার জন্য, লেনটা যাতে এটা স্ট্রেট হয়, সোজা হয়, এটা দুর্ঘটনা রোধ করা সম্ভব হয়। অবকাঠামোগত ত্রুটি দ্রুত সমাধান হলে এই সড়কে থামতে পারে দুর্ঘটনার সংখ্যা, এমনটাই প্রত্যাশা স্থানীয় ও ভুক্তভোগীদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। প্রায় 11.5 ঘন্টার পর চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রাজশাহী রুটে রেল চলাচল স্বাভাবিক হয়েছে। ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে প্রায় 6 ঘন্টার চেষ্টায় লাইনচ্যুত 5টি তেলের বগি উদ্ধার করলে পরিস্থিতি স্বাভাবিক করে। ফলে ভোর 5টা থেকে স্বাভাবিক হয়েছে এই রুটে ট্রেন চলাচল। আটকে পড়া রাজশাহীগামী কমিউটার ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। আমনুরা জংশনের স্টেশন মাস্টার জানান, এর আগে রোববার সন্ধ্যায় খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী একটি ট্রেনের 5টি বগি আমনুরা জংশনে প্রবেশের সময় লাইনচ্যুত হয়। ফলে রহনপুর রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। শরীয়তপুর, ঝালকাঠি ও হবিগঞ্জে পদ্মা, বিষখালী ও খোয়াই নদীর ভাঙনে দিশেহারা এসব এলাকার বাসিন্দারা। শরীয়তপুরে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষায় নির্মিত তীর রক্ষা বাঁধের ভাঙন অব্যাহত রয়েছে। ঝালকাঠির কাঠালিয়ার স্থায়ী বেড়িবাঁধ না থাকায় আতঙ্কে দিন কাটছে বিষখালী নদী তীরবর্তী বাসিন্দাদের। এদিকে ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আবারও চোখ রাঙাচ্ছে হবিগঞ্জের খোয়াই নদী। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে মিজান শাহজাহানের ডেস্ক রিপোর্ট।
শরীয়তপুরের জাজিরায় 0 পয়েন্ট এলাকায় সম্প্রতি পদ্মা নদীর ভয়াবহ ভাঙনে আলমখারকান্দি জামে মসজিদের দোতলা ভবনটি এভাবেই নদীগর্ভে বিলীন হয়ে যায়। এ সময় বিলীন হয়েছে 17টি বসতবাড়ি। এ নিয়ে গত 1.5 মাসে শতাধিক বসতবাড়ি ও স্থাপনা নদীগর্ভে হারিয়ে গেল। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক। আমার নদের বসরুরাও নিচেরই নেই, আমরা টাকা পয়সা নাই, কোনো ঘর বাড়ি নাই, কোনো জায়গা নাই, আমরা কই যামু, কি অবস্থা আছি। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য কিভাবে এটার রিকভার করা যায় সেই ব্যবস্থাটা আমাদের। এদিকে ঝালকাঠির বিষখালী তীরবর্তী বেড়িবাঁধটি প্রতি বর্ষাতে বিধ্বস্ত হয়, এবারও ব্যতিক্রম হয়নি। ফলে প্রতিদিনই 2 বার জোয়ারের পানিতে প্লাবিত হয় 25 গ্রামের বসতবাড়ি ও ফসলি জমি। হুমকির মুখে রয়েছে কাঠালিয়া উপজেলা সদরের বিভিন্ন স্থাপনা। রান্নাঘর তলাই যায়, ক্ষেত কৃষি তলাই যায়, আমরা কিছু থাকতে না, গরু বছর নিয়ে কোন রকম আশ্রয় চলে যাই। বেড়িবাঁধটা স্থায়ীভাবে নির্মাণ করা হতো, তাহলে অসংখ্য লোক সহ অন্তত 20 থেকে 25টি গ্রামের লোকজন আমরা এই ক্ষতি সাধন থেকে রেহাই পেতাম। কাঠালিয়া এবং রাজাপুর উপজেলায় যে সকল ভাঙন কমিত স্থান আছে সে সকল ভাঙন কমিত স্থানের উপর একটি সমীক্ষা সম্পাদিত হয়েছে। ওই সমীক্ষাগুলোর প্রেক্ষিতে আমরা একটি প্রকল্প দ্রুতই প্রস্তুত করে আমরা প্ল্যানিং কমিশনে প্রেরণ করব। এদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভাঙন দেখা দিয়েছে হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধে। কিছু কিছু স্থানে পানির প্রবাহ ঠেকাতে বাঁশ, বস্তা ও বালু দিয়ে স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী মিলে আপাতত ভাঙন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও তা কাজে আসছে না। সুন্দর কইরা স্থায়ীভাবে যেভাবে বানটা করা যায় এই একটা ব্যবস্থা করে আমরা বাঁচাই। এই নদীটা একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁক নিয়েছে, যেহেতু স্কাওয়ারিং হয়েছে সেহেতু এই স্কাওয়ারিং রোধ করার জন্য এখন আমরা জিও টিউব ডাম্পিং করছি। আশা করছি যে এটা আমরা বর্ষা মৌসুমের আগে শেষ করব এবং নদী ভাঙন যাতে রোধ হয় সেই ব্যবস্থা আমরা করব। খোয়াই নদীর স্থায়ী সংস্কার করে গভীরতা বাড়ানো না গেলে নদী ভাঙন ঠেকানো কঠিন হবে বলে মত স্থানীয়দের। মিজান শাহজাহান, এটিএন বাংলা। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের ওয়্যারলেস বার্তা ফাঁসের অভিযোগে এক কনস্টেবল গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে খুলশী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের আওতায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতার পুলিশ কনস্টেবল অমিত দাস নগরের খুলশী থানায় প্রেষণে কর্মরত ছিলেন। তিনি পুলিশ টেলিকম ইউনিটের সদস্য। স্বপ্ন দেখো, জীবন করো, এই প্রতিপাদ্যে দৈনিক প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শেখর পৃষ্ঠপোষকতায় বান্দরবন, মাগুরা ও ঠাকুরগাঁয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সকালে বান্দরবান সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। এরপর ঢাকার উত্তলার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে বান্দরবন সরকারি কলেজের প্রভাষক মেহেদী হাসান ও জেলা পরিষদের সদস্য মেমনু মার্মা সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পরে জিপিএ 5 প্রাপ্ত জেলার 80 জন শিক্ষার্থীকে ক্রেস্ট দেওয়া হয়। এদিকে মাগুরাতে জিপিএ 5 প্রাপ্ত জেলার বিভিন্ন স্কুলের 350 জন ছাত্রছাত্রীকে সম্মাননা ক্রেস্ট ও সনদ দেওয়া হয়েছে। পুরস্কার বিতরণ শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া ঠাকুরগাঁয়ে মির্জা রুহুল আমিন মিলনায়তনে শিক্ষার্থীদের সংবর্ধনা দেয় দৈনিক প্রথম আলো ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখো। পরে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এসব অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল এটিএন বাংলা। চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের চিকিৎসা প্রদানে হয়রানি ও নানা অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করে। দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের রাজশাহীর সরকারি পরিচালক ইসমাইল হোসেন ও সহকারী পরিচালক তানভীর রহমান এই সময় উপস্থিত ছিলেন। ভরা মৌসুমে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ছে না জেলেদের জালে। এতে চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে কমে গেছে মাছের সরবরাহ। আড়তদারেরা বলছেন বছরের এই সময় ঘাটে 1000 মনের বেশি ইলিশ আসলেও এবার তা অর্ধেকে নেমেছে। এতে দাম বেড়েছে ইলিশের। ব্যবসায়ীরা বলছেন মাছের যোগান বাড়লে কমবে দাম। চাঁদপুর প্রতিনিধি বিল্লারধারীর পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন ফারহান ইসলাম টুম্পা।
প্রতি বছর আগস্ট সেপ্টেম্বরের এই সময় চাঁদপুর বড় স্টেশন মাঝঘাটে 1000 মনের বেশি ইলিশ এলেও বর্তমানে আসছে মাত্র 400 থেকে 500 মন। আকারে ছোট ইলিশের সরবরাহ বাড়লেও পদ্মা মেঘনার বড় আকারের মাছের যোগান কম। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 2400 থেকে 2500 টাকা কেজি। এতে হতাশ ক্রেতারা। এই দামে তো যারা সাধারণ আমরা ক্রেতা আছি তারা তো কিনতে পারবে না। এখন মাছের পুরো মাইল সিজন দাম কম। আগে ছিল 1 কেজির মাছ 900 থেকে 1000 বা 1200, বর্তমানে সেই মাছ এগুলো 2400 টাকা। আড়তদাররা বলছেন প্রতি বছর গাণিতিক হারে কমছে ইলিশের উৎপাদন ও সরবরাহ, অন্যদিকে চাহিদা বেড়েছে দ্বিগুণ। চাঁদপুরের লোকাল মাছ আপনার আমদানি খুবই কম থাকার কারণে দাম বেশি। দক্ষিণাঞ্চলের মাছ আপনার প্রায় 1 কেজি 1.5 কেজি এই ধরনের মাছই বেশি, ওইখানকার মাছটাই এখন আমদানি মোটামুটি বেশি। সরবরাহ বাড়লে ইলিশের দাম কমার আশা চাঁদপুর মৎস্য বণিক সমিতির নেতাদের। চাহিদা অনুযায়ী আমাদের মাছ আসছে না, এই জন্যই মাছের দাম বেশি। আগামীতে যদি মাছের সরবরাহ বাড়ে তাহলে দাম কমবে বলে আমরা আশা করি। বর্তমানে এই ঘাটে 900 গ্রাম ওজনের ইলিশ 1800 থেকে 2000 ও 1200 গ্রাম ওজনের ইলিশ 3000 টাকা করে বিক্রি হচ্ছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। তীরে আছড়ে পড়েছে ছোট বড় ঢেউ। এদিকে জেলার বিভিন্ন স্থানে রাতভর থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। এছাড়া লঘুচাপের কারণে উপকূলীয় এলাকা দিয়ে যে কোনো সময় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সংখ্যা রয়েছে আবহাওয়া অফিস। তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের 4টি সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত ও মাছ ধরার ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। ময়মনসিংহের গফরগাঁয়ে প্রয়াত বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা নাজমুল হকের বাড়ি পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন বিএনপি নেতাকর্মীরা। মিছিলটি মিনি স্টেডিয়াম থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। গফরগাঁও উপজেলা ও পাগলা থানা বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, মরহুম নাজমুল হকের ছেলে অ্যাডভোকেট নাদিমুল হক ও বিএনপি নেতা আখতারুজ্জামান বাচ্চু সহ অন্যান্যরা এই সময় উপস্থিত ছিলেন। নোয়াখালীর বেগমগঞ্জে অবৈধ পলিথিন শপিং ব্যাগ উৎপাদন ও প্যাকেজিং কারখানায় অভিযান চালিয়ে 6.5 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এই সময় 14,179 কেজি নিষিদ্ধ পলিথিন ও কাঁচামাল জব্দ করা হয়। রোববার বিকেলে উপজেলার চৌমোহনী বাজারে হকার্স মার্কেটের বাবলু প্যাকেজিং এর গোডাউন ও ব্যাংক রোডের রিপন প্যাকেজিং শপিং ব্যাগ উৎপাদনকারী কারখানায় এই অভিযান চালানো হয়। নোয়াখালী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম হাসান খান এই অভিযান পরিচালনা করেন। যশোর পোলেরহাটে অবস্থিত আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান হয়েছে। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন ডিজিও কোর্সের কোর্স কোঅর্ডিনেটর ও গাইনি বিভাগের অধ্যাপক ডাক্তার হাসানুজ্জামান। তিনি বলেন, নিয়মিত শরীরচর্চা মানসিক উৎকর্ষতা বাড়াতে সাহায্য করে। যশোর থেকে তামান্না ফারজানা রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। প্রতি বছরের মতো এবারও খেলাধুলা প্রতিযোগিতার আয়োজন করে আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডিজিও কোর্সের কোর্স কোঅর্ডিনেটর ও গাইনি বিভাগের অধ্যাপক ডাক্তার হাসানুজ্জামান। তিনি বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে খুব গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতা মানসিক উৎকর্ষতা বাড়ায়। যারা শারীরিক কাজ করে, যারা খেলাধুলা করে, তাদের কিন্তু ব্রেন অনেকের চেয়ে অনেক বেশি শার্প। এটা কিন্তু বড় ইম্পর্টেন্ট এবং এই জন্য এটা প্রতি বছর আমাদের এই ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা এট দি সেম টাইম ফেস্টিভ্যালসে এসব আয়োজন করা হয়। মেডিকেলের পড়ালেখার চাপের মাঝে এমন আয়োজন শিক্ষার্থীদের মানসিক চাপ কমায় বলে জানায় শিক্ষার্থীরা। বুশরা মুমতাজ from Kashmir, India. As we know that our college, Addin Sakina Women's Medical College, recently organized a sports event where we had this opportunity to appear in various types of games like
we had cricket, we had basketball, we had carom, chess, table tennis, badminton. I also had this opportunity to play badminton here. অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক সঞ্জয় সাহা, 500 শয্যা বিশিষ্ট আদ্দিন সকিনা মেডিকেল কলেজের পরিচালক ডাক্তার ইমদাদুল হক, আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের বায়োকেমিস্ট্রি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মারুফা আক্তার, মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার ASM রিজওয়ান সহ সকল বিভাগের শিক্ষক শিক্ষিকা। প্রতিযোগিতায় কলেজের বাংলাদেশি এবং ভারতীয় ছাত্রীরা ব্যাডমিন্টন, বাস্কেটবল, ক্রিকেট, ক্যারাম, দাবা ও টেবিল টেনিস প্রতিযোগিতায় অংশ নেয়। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। একটি ঘোষণা। ATN বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে ATN বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে ATN বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে ATN বাংলা কর্তৃপক্ষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।